বিজয় দেবীর ছোট ছেলে সুমন্ত নিজের পছন্দের মডার্ন শহুরে মেয়ে লিজাকে বিয়ে করে নিয়ে আসে। লিজা দেশ বিদেশের বিভিন্ন রকমের রাইস খেতে খুব পছন্দ করত, তাই বিয়ের পর লিজা সবার জন্য সেজওয়ান রাইস, হংকং রাইস, চিকেন মাঞ্চুরিয়ান, পোলাও, চিকেন কষা, বিরিয়ানি, ফ্রাইড রাইস ইত্যাদি রান্না করে। কিন্তু লিজা যখন সেই খাবারগুলো সবাইকে পরিবেশন করে তখন কেউই লিজার রান্না করা ফ্রাইড রাইস কিংবা সেজওয়ান রাইস খেতে চায় না, কারণ লিজার শ্বশুরবাড়ির প্রত্যেকেই সাদা ভাত খেতে পছন্দ করে। বৌমা, তুমি এরকম লাল লাল মশলা দেওয়া ভাত রান্না করেছো কেন? এর থেকে তো ভালো আমাদেরকে সাদা ঝরঝরে ভাত রান্না করে দিতে, আমরা তাই খেয়ে নিতাম। এই ভাতগুলো যে আমরা একদমই খেতে পারবো না, তুমি বরঞ্চ আমাদের সাদা ভাত রান্না করে দাও। এই কথা শুনে লিজার খুবই খারাপ লাগে, কারণ লিজা ভাবে তার প্রথম রান্নাতে সে ভালো ভালো খাবার খাইয়ে সবার কাছ থেকে প্রশংসা পাবে, কিন্তু এরকম কিছুই হয় না। আসলে বিজয় দেবী এবং তার পরিবার সাধারণ স্টিম রাইস খেতে খুব পছন্দ করত। সেই সাথে লিজা যে পোলাও, বিরিয়ানি বা হংকং রাইস রান্না করে সেগুলো সবই সুগন্ধযুক্ত ভাত ছিল, যা বিজয় দেবীর পরিবার মোটেই পছন্দ করে না। আরে বড় বৌদি, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? তুমি তো আজকে আমাদের জন্য সাদা ভাত রান্না করতে পারতে, তারপর ছোট বৌদি যেটা ইচ্ছা সেটা রান্না করতো। তুমি তো খুব ভালো করেই জানো আমরা সাদা ভাত ছাড়া অন্য কোনো ভাত খেতে পছন্দ করি না। ছোট বৌদি না হয় এই বাড়িতে নতুন, কিন্তু তুমি তো সবই জানো ভাত রান্না করা কি এমন কাজ। দিদি তো শুধু মনে হয় ওই একরকমই সাদা ভাত রান্না করতে পারি। দিদি আমার মতো সেজওয়ান রাইস, ফ্রাইড রাইস, হংকং রাইস এগুলো রান্না করে দেখাক না। অবশ্য দিদি পারবেই বা কি করে? দিদি কি কখনো সেজওয়ান কিংবা হংকং রাইসের নাম শুনেছে? লিজার কথা শুনে পারমিতার খারাপ লাগলেও পারমিতা কোনো কথা না বলে রান্নাঘরে চলে যায়। সে রান্নাঘর থেকে একটা বড় হাঁড়িতে করে ভাত নিয়ে আসে। সেই ভাত দেখে তার পরিবারের সবাই খুবই খুশি হয়, তাই পারমিতা তখনই সবার প্লেটে বেশি বেশি করে সাদা ভাত পরিবেশন করে। আমি জানি আপনারা সাদা ভাত ছাড়া খেতে পারেন না, সেই জন্য লিজাকে যখন দেখলাম উল্টোপাল্টা ভাত রান্না করছে তখন আমি আগে থেকেই সাদা ভাত আর ডিমের কারি আপনাদের জন্য রান্না করে রেখে দিয়েছিলাম। তাছাড়া আমি তো নিজেও সাদা ভাত ছাড়া অন্য কোনো ভাত খেতে পারবো না। পারমিতার কথা শুনে লিজার আরো রাগ হয়। অন্যদিকে বাড়ির প্রত্যেকেই আর দেরি না করে তখনই সেই গরম গরম ধোয়া ওঠা ভাত খেতে শুরু করে দেয়। কিন্তু লিজা তাদের বারে বারে অনুরোধ করলেও তারা কেউই সেই মশলা দিয়ে রান্না করা ভাত খেতে চায় না। আহা, এই না হলে ভাত, আমাকে আরেকটু ভাত দাও। লিজা যখন দেখে তার পরিবারের সবাই পারমিতার হাতে রান্না করা সাদা ভাত খেতে ব্যস্ত, তখন দিশা টেবিল থেকে নিজের রান্না করা খাবারগুলো তুলে নিয়ে ডাস্টবিনে ফেলতে চলে যায়, যা দেখে পারমিতাও লিজার পেছন পেছন যায়। আরে আরে পারমিতা, তুমি তোমার রান্না করা এত রকমের ভাত ফেলে দিচ্ছ কেন? এই ভাতগুলো কোনো গরিব শিশুদের দিলে তারা তো দুটো ভালো মন্দ খেয়ে বাঁচতে পারবে। তুমি রাইসগুলো আমাকে দাও, আমি বিকালবেলা গরিবদের মধ্যে বিলিয়ে দেব। তোমার এই কথাটা বলতে একবারও লজ্জা করছে না? তোমার জন্য আজকে আমার প্রথম রান্নাগুলো নষ্ট হয়ে গেল। তোমার রান্না করার সামান্য সাদা ভাতের জন্য সবাই আমার রান্না করা এত দামি দামি রাইসগুলো খাবে না বলে অপমান করলো। কে জানে তুমি ভাতের মধ্যে কি মিশিয়েছো যে সবাই তোমার ভাত খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। এই বলে লিজা ঘরে চলে যায়, কিন্তু লিজা মনে মনে নানান রকম কথা ভাবতে থাকে। এমনকি লিজা ঠিক করে পরের দিন সেও তার শ্বশুরবাড়ির পরিবারকে সাদা ভাত রান্না করে খাওয়াবে। তাই পরের দিন লিজা আগে আগে রান্নাঘরে চলে যায়। মনে হচ্ছে বড়দি হাঁড়িতে করে ভাত রান্না করে বলে বড়দির হাতে রান্না করা ভাত খেতে সবাই খুব পছন্দ করে। আমিও তাহলে আজকে হাঁড়িতে ভাত রান্না করে দেখি আমার হাতের খাবার কি করে বাড়ির সবাই না খেয়ে থাকে। আমার মতো একজন শহুরে শিক্ষিত মডার্ন মেয়ে সামান্য ভাত রান্না করতে না পারার জন্য বড় বউয়ের কাছে হেরে যাবে, এটা তো কোনোদিনও হতেই পারে না। এই মনে করে লিজা হাঁড়িতে ভাত চাপিয়ে দেয়, কিন্তু লিজা এর আগে কখনোই হাঁড়িতে ভাত রান্না করেনি। এতদিন কোনো রাইস রান্না করার হলে লিজা সবসময় রাইস কুকার ব্যবহার করত, তাই হাঁড়িতে ভাত সিদ্ধ হতে ঠিক কতক্ষণ সময় লাগে লিজা সে সম্পর্কে কোনো ধারণা থাকে না। লিজা হাঁড়িতে ভাত চাপিয়ে দিয়ে ফোনে রিলস দেখতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই হাঁড়ি থেকে ফ্যান পড়ে গ্যাস নিভে যায়।
এমনকি গ্যাসটা লিক হতে শুরু করে। কিন্তু লিজার সেই দিকে কোনো খেয়াল থাকে না। কিছুক্ষণের মধ্যেই পারমিতা যখন হঠাৎ করে রান্নাঘরে আসে, তখন সে তাড়াতাড়ি করে আগে গ্যাসটা বন্ধ করে দেয়। একি, ভাতের ফ্যানটা পুড়ে কখন গ্যাসটা নিভে গেছে তুমি দেখছো না? সারা বাড়িতে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়েছে। গ্যাসে রান্না করতে গেলে একটু তো সাবধানতা অবলম্বন করতেই হয়, তা না হলে যখন তখন দুর্ঘটনা ঘটে যেতে পারে। দেখি তো ভাতটা কতটা সিদ্ধ হয়েছে। পারমিতার কথা লিজা একেবারেই সহ্য করতে পারে না। তাই লিজা তখনই তার বড় জাকে ঠেলে দিয়ে বলে, থাক, তোমাকে আমি সাহায্য করতে বলিনি, তুমি নিজের কাজে যাও। এই সামান্য ভাতটুকু আমি রান্না করে নিতে পারবো। এত দেশি বিদেশি রান্না করছি, আর সামান্য সাদা ভাত আমি রান্না করতে পারবো না? ভাত রান্না তুমি অন্য কাউকে শেখাবে, তোমার কাছ থেকে আমার ভাত রান্না করা শেখার কোনো দরকার নেই। ঠিক এমন সময় লিজার ননদ শিখা রান্নাঘরে আসে। বৌদি, কি রান্না বান্না হয়েছে? পাশের বাড়ি থেকে মিতা আন্টিরা আমাদের বাড়িতে এসেছে। মিতা আন্টি আজকে আমাদের বাড়িতেই খাবে। তোমরা তাড়াতাড়ি ভাত তরকারি রান্না করে টেবিলে পরিবেশন করে দাও। এই বলে শিখা সেখান থেকে চলে যায়। অন্যদিকে লিজা কিছুক্ষণের মধ্যেই সেই ভাতের হাঁড়ি নিয়ে সোজা টেবিলে চলে যায়। লিজা সবাইকে একে একে ভাত বেড়ে দিতে শুরু করে, কিন্তু লিজা ঠিক সময় মতো গ্যাস বন্ধ না করায় লিজার ভাতটা অনেকটাই গলে যায়। সেই সাথে লিজা একদমই ভাতের ফ্যান ঝরায় না, কারণ লিজা যেহেতু সবসময় রাইস কুকারে ভাত রান্না করে, তাই রাইস কুকারে কখনো ভাতের ফ্যান ঝরানোর প্রয়োজন পড়ে না। তাই লিজা যখন ওরকম ফ্যানযুক্ত ভাত সবাইকে পরিবেশন করে, তখন, বৌমা, তুমি একই ভাত রান্না করেছো? ভাতের তো ফ্যানই ঝরানো হয়নি। তুমি কি আমাদের জন্য ফ্যানা ভাত রান্না করেছো? এরকম ভাত আমরা কি করে খাবো? তুমি নিশ্চয়ই বাপের বাড়িতে ভাত রান্না করতে শেখোনি, তাই না? বড় বৌমা, তুমি কিন্তু নতুন বৌমাকে ভালো করে ভাত রান্না করা শিখিয়ে দিও। ভাত যদি ভালো করে রান্না করতে না পারে, তাহলে অন্য কোনো রান্না জেনে লাভ নেই। থাক, আমি বরং আসি, আমার বাড়িতে সবাই অপেক্ষা করছে। এই বলে মিতা দেবী খাবার না খেয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু যা দেখে পারমিতা তাকে আটকায়। না না মাসিমা, আপনি বসুন, আপনাকে আজকে আমরা নিমন্ত্রণ করেছি। আপনি যদি খাবার না খেয়ে চলে যান, তাহলে ব্যাপারটা কিন্তু খুবই খারাপ দেখায়। আমি এখনই আপনাদের জন্য ঝরঝরে ভাত রান্না করে এনে দিচ্ছি। না না, ঠিক আছে বৌমা, আমার কোনো অসুবিধা নেই। তুমি এত তাড়াতাড়ি তো আর ভাত রান্না করতে পারবে না। হাঁড়িতে ভাত রান্না করতে গেলে মিনিমাম আধ ঘন্টা তো সময় লেগেই যাবে। তাই থাক, আমি বরং অন্য কোনো দিন এসে তোমার হাতে রান্না খেয়ে যাব। একদমই নয় কাকিমা, আমি এখনই আপনাকে প্রেসার কুকারে ভাত রান্না করে দেখাচ্ছি। আমার ঝরঝরে ভাত রান্না করতে মাত্র 10 মিনিট সময় লাগবে। আপনি আমার শাশুড়ি মা ননদের সঙ্গে গল্প করুন, আমি এই যাব আর এই আসবো। এই বলে পারমিতা সত্যি সত্যি 10 মিনিটের মধ্যেই প্রেসার কুকারে ঝরঝরে ভাত রান্না করে সবাইকে পরিবেশন করে। আসলে প্রেসার কুকারে ঝরঝরে ভাত রান্না করাটা এক রকমের ট্যালেন্ট বলা চলে, কারণ সব ক্ষেত্রে প্রেসার কুকারে ঝরঝরে ভাত রান্না করা সম্ভব হয় না। বেশিরভাগ ক্ষেত্রে ভাত গলে যায়। তাই মিতা দেবী সেই ঝরঝরে ভাত দেখে বলে, অসাধারণ, তুমি যে প্রেসার কুকারে এত ভালো ভাত রান্না করতে পারো, আমি তো ভাবতেই পারছি না। আমার বৌমা কখনোই প্রেসার কুকারে ভাত রান্না করতে পারে না। এই ভাতটা দেখলে যে কেউ বলবে হয়তো হাঁড়িতেই সুন্দর করে অনেকক্ষণ ধরে ভাতটা রান্না করা হয়েছে। তুমি প্রেসার কুকারে কটা সিটি দিয়েছো? আমাকেও একবার শিখিয়ে দিও তো, তাহলে আমারও ভাত রান্না করতে বেশি সময় লাগবে না। এমন কথা শুনে পারমিতা খুবই খুশি হয়, কিন্তু অন্যদিকে লিজা ভীষণই রেগে যায়। লিজা কিছুতেই তার অপমানের কথা ভুলতে পারে না। সে মনে মনে পারমিতার প্রতি ভীষণই হিংসা করতে থাকে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর প্রত্যেক দিনই পারমিতা সবাইকে সাদা ভাত রান্না করে খাওয়ায়। কিন্তু লিজা যতবারই হাঁড়িতে ভাত রান্না করার চেষ্টা করে, ততবারই লিজার ভাত গলে যায়, কারণ লিজা একদমই হাঁড়ি থেকে ফ্যান ঝরাতে পারে না। শোনো, আজকে আমরা একটা নদীর পাড়ে বেড়াতে যাচ্ছি। আমরা ঠিক করেছি ওই নদীর পাড়েই আজকে আমরা বনভোজন করব। বড় বৌমা, তুমি হাঁড়ি কড়াই সমস্ত কিছু নিয়ে চলো। আজকে রান্নার দায়িত্ব কিন্তু তোমার। তোমাকে কিন্তু প্রত্যেক দিনের মতো আজকেও আমাদেরকে সাদা ভাত রান্না করে দিতে হবে। হ্যাঁ মা, নিশ্চয়ই, আমি আপনাদের জন্য ভাত রান্না করে দেব। আপনারা চিন্তা করবেন না। আমাদের বাড়ির বাগানের পেছনে বেশ কিছু কাঠ কয়লা আছে। আমি গাড়িতে ওঠার সময় একেবারে ওই কাঠ কয়লাগুলো প্যাক করে নিয়ে যাব। আমাদের জ্বালানির তাহলে কোনো অসুবিধা হবে না।
এই বলে পারমিতা বাগানে যায় আর বাগান থেকে কাঠকয়লা ইত্যাদি জ্বালানি নিয়ে গাড়ির ডিকির মধ্যে রেখে দেয়। কিন্তু লিজা শয়তানি করে সেই কাঠ এবং জ্বালানির মধ্যে বালতি করে জল ঢেলে দেয়। এতে করে সেই কাঠকয়লা একেবারে ভিজে যায়। কিন্তু পারমিতা সেই ব্যাপারে কিছু জানতেই পারে না। কিন্তু নদীর পাড়ে যাওয়ার পর পারমিতা রান্না করার জন্য যখন জ্বালানি নিতে যায় তখন সেই কাঠকয়লাগুলো দেখে একেবারে অবাক হয়ে যায়। সে কিছুতেই ভিজে যাওয়া কাঠকয়লা দিয়ে রান্নাবান্না করতে পারে না, যা দেখে পারমিতা এবং তার শাশুড়ি মা খুবই চিন্তায় পড়ে। এমন সময় লিজা বলে, আরে আপনি চিন্তা করছেন কেন মা? আমি সঙ্গে করে রাইস কুকার নিয়ে এসেছি। এই তো পাশে একটা বাড়ি দেখা যাচ্ছে, আমি ওই বাড়িটা থেকে আমার রাইস কুকারে ভাত বানিয়ে আনছি। একটুখানি ইলেকট্রিসিটি হলেই হবে, এত জ্বালানি ঝামেলা পোহানোর কোনো দরকার নেই। এই বলে লিজা নদীর পাড়ের একটা বাড়ি থেকে রাইস কুকারে করে ভাত রান্না করে নিয়ে আসে। লিজা মনে মনে খুবই খুশি হয়। সে রাইস কুকারে ভাত রান্না করার পর সবাইকে ভাত পরিবেশন করে। কিন্তু লিজার রান্না করা খাবার কেউ খেতেই পারে না। ইস বৌদি, তুমি আবার বাসমতি চালের ভাত রান্না করেছো? দূর, আমার ভালো লাগে না। তোমাকে কতবার বলতে হবে, আমরা কোনো গন্ধ চালের ভাত খাই না। আমরা সাদা ঝরঝরে নির্গন্ধযুক্ত ভাত খেতে পছন্দ করি। আসলে লিজা যেহেতু সবসময় বাসমতি চালের পোলাও, ফ্রাইড রাইস কিংবা সেজওয়ান রাইস রান্না করে, তাই সে আজকেও ভুল করে বাসমতি চাল দিয়েই ভাত রান্না করে। কিন্তু এখন কারোর কিছু করার থাকে না। লিজা সবাইকে ভাত খাওয়ার জন্য জোর করলে বাধ্য হয়ে সবাই সেই বাসমতি চালের সাদা ভাত খেয়ে নেয়। কিন্তু সেই সুগন্ধিযুক্ত চালের ভাত খাওয়ার পর লিজার শ্বশুরবাড়ির সবাই খুবই অসুস্থ হয়ে পড়ে। বাড়িতে আসার পর সবাই মিলে ভীষণই বমি করতে থাকে। ছোট, এখনই বাড়িতে ডাক্তার ডাকতে হবে। আসলে সুগন্ধযুক্ত চালের ভাত খেলে এনাদের সবার শরীর খারাপ করে, সেই জন্য এনারা কখনো সাদা ভাত ছাড়া অন্য কোনো ভাত খেতেই চায় না। কিন্তু শুধুমাত্র আজকে তোর জন্য সবাইকে বাসমতি চালের ভাত খেতে হয়েছে। আর দেখ আজকে সবার কেমন অবস্থা হলো। লিজা লক্ষ্য করে সত্যি সত্যি তার পরিবারের প্রত্যেকেই ভীষণ পরিমাণে বমি করছে। এমনকি তাদের সুস্থ হতে প্রায় 4 থেকে 5 দিন সময় লেগে যায়। বাড়ির সকলের এরকম অবস্থা দেখে লিজার খুবই খারাপ লাগে। তাই লিজা কখনোই সুগন্ধিযুক্ত চাল দিয়ে কোনো রকম ভাত রান্না করে না। সেও তার বড় জায়ের দেখে এখন সাধারণ চাল দিয়ে সাদা ভাত রান্না করে তার পরিবারকে খাওয়ায়। তোমাদের অনেক বেয়াদবি আমি সহ্য করেছি, কিন্তু আর নয়। খাই খাই করে তোমরা লোক সমাজে আমার মান সম্মান ডুবিয়ে দিচ্ছ। ছেলেরা তো বাড়িতে থাকে না, সব ঝামেলা তো আমাকেই সহ্য করতে হয়। আর নয়, এবার আমাকে একটা ব্যবস্থা করতেই হবে। ঝামেলা? আমরা কি ঝামেলা করি মা? আমাদের মতো ভালো বউ আপনি আর পাবেন? আপনি যখন যেটা বলেন সেটাই তো আমরা করে দিই। আপনার ইচ্ছা মতো রান্না করি, আপনি খাবার টেবিলে আসার আগে সেই খাবারগুলো বেড়ে দিই। আজকালকার যুগের কোনো বৌমা তাদের শাশুড়ি মায়ের এত যত্ন নেয় আপনি দেখেছেন? হ্যাঁ বৌমা, আমার খুব যত্ন নাও, তাই না? নিজেরা খাবার রান্না করে সেগুলো খাবার টেবিলে সাজিয়ে নিয়ে আমি আসার আগেই সেগুলো তোমরা খেয়ে নাও। এমন যত্ন আমার চাই না। এবার আমাকেই এর ব্যবস্থা করতে হবে। এই মহিলা তো মনে হয় খুব রেগে গেছে। আমাদের আবার বাপের বাড়িতে পাঠিয়ে দেবে না তো? সেই দিলে দেবে, নিজের বাড়িতে গিয়ে আরাম করে 4 বেলা খাবার খাবো। এখানে আমার ওই মেপে মেপে খাবার খেতে ভালো লাগে না। ওই তো দেবে 2 থালা ভাত, 4 পিস মাছ, 8 পিস মাংস, 6টা ডিম। তাতেও আবার বুড়ি রাগ দেখাচ্ছে দেখো। এই দিদি, দিদি কি ভাবছো? কোথায় হারিয়ে গেলে? দেখো না মা কি সব বলছে। এরকম চলতে থাকলে তো আমার আর এই বাড়িতে থাকাই হবে না দেখছি। সুকন্যার কথায় মল্লিকার হুঁশ ফিরে আসে। সে মন দিয়ে তার শাশুড়ি মায়ের কথা শুনতে থাকে। আগামী 3 দিন আমি তোমাদের একটা পরীক্ষা নেব। সেই পরীক্ষায় তোমরা যদি জিততে পারো তাহলে আমি তোমাদের খাওয়া নিয়ে আর কখনো কিচ্ছু বলবো না। কিন্তু যদি না জিততে পারো তাহলে আমি যেভাবে তোমাদেরকে খেতে দেব সেভাবেই তোমাদের খেতে হবে। হ্যাঁ মা, বলুন আমাদের কি করতে হবে? আমরা কি করলে আপনি আমাদের বেশি খাওয়া নিয়ে আর খোটা দেবেন না? আগামী 3 দিন তোমাদের উপোস করতে হবে। উপোস করে ঘরের সমস্ত কাজ করতে হবে। যদি তোমরা প্রথম দিন উপোস করে ঘরের সমস্ত কাজ করতে পারো তাহলে সেদিন রাত্রিবেলা আমি তোমাদের খেতে দেব, আর পরের দিন সকালবেলা ব্রেকফাস্টও করতে দেব। আর যদি না পারো তাহলে 3 দিনের জায়গায় এই নির্জলা উপোস 4 দিন পর্যন্ত করতে হবে। এইভাবে যতদিন কাজে ভুলভাল হবে তোমাদের উপোসের দিন ততই বাড়তে থাকবে। কিন্তু মা, আমরা না খেয়ে এত কাজ কিভাবে করব?
অন্তত সকালবেলা ব্রেকফাস্টে 10টা করে লুচি দেবেন, তাহলে আর কিছু লাগবে না। জানি 10টা লুচি খেয়ে বেশিক্ষণ থাকা যায় না, কিন্তু আমরা ম্যানেজ করে নেব। তোমাদের একটু লজ্জা করছে না, তাই না? আমি তোমাদের উপোস করিয়ে রাখবো বলছি, আর তবুও তোমরা 10টা লুচি খাবে বলছো। একটা নয়, দুটো নয়, একেবারে 10টা। কিচ্ছু খেতে পাবে না। আর যদি আমি দেখেছি আমাকে লুকিয়ে তোমরা কিছু খেয়েছো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। হ্যাঁ, এমনিতেও আপনার থেকে খারাপ আর কেউ নেই মা। আপনি জানেন আমরা খেতে কত ভালোবাসি। আপনি আমাদের খাবার খাওয়া থেকে এইভাবে আটকাচ্ছেন, আর আপনি বলছেন যে এখনো আপনি ভালো মানুষ। মোটেই ভালো মানুষ নন আপনি। বৌমাদের মুখে এমন কথা শুনে গীতা দেবী রেগে গেলেও সে আর কিছুই বলে না। অন্যদিকে তাদের শাশুড়ি মায়ের বানানো এমন নিয়ম শুনে 3 বৌমা ভীষণ চিন্তায় পড়ে। তিতাস, মল্লিকা এবং সুকন্যা সবেমাত্র গীতা দেবীর 3 ছেলে অরুণ, বরুণ, কিরণকে বিয়ে করে তাদের বাড়িতে এসেছিল। বিয়ের প্রথম সবকিছু ঠিকঠাক থাকলেও যতই দিন যায় গীতা দেবী বুঝতে পারে তার বৌমারা বাকি মেয়েদের মতো নয়। তাদের অল্প খেয়ে পেট ভরে না, অথচ তারা দেখতে খুবই রোগা রোগা ছিল। বৌমা একটু চা বানিয়ে নিয়ে এসো, আর চায়ের সঙ্গে কিছু পকোড়া বানিয়ে আনবে। একটু পরেই আমার ছেলেরাও চলে আসবে। সবাই মিলে একসঙ্গে বসে চা আর পকোড়া খাবো। তোমরা তো 3 জন আছো, 3 জনে মিলে 3 রকমের পকোড়া বানাও। অনেকদিন চায়ের সঙ্গে পকোড়া খাওয়া হয় না। আপনি চিন্তা করবেন না মা, আমরা 3 জন মিলে সব কাজ করে নেব। এখনই সব বানিয়ে আনছি, আপনি দাঁড়ান। এই বলে তারা 3 বৌমা রান্নাঘরে চলে যায়। 3 জনে মিলে একসঙ্গে হাত লাগিয়ে একদিকে চা এবং আরেকদিকে পকোড়া বানানোর আয়োজন করতে থাকে। তারা বেশ অনেক রকমেরই পকোড়া বানায়। তাদের রান্নার হাত খুবই ভালো হওয়ায় তাদের বানানো পকোড়ার গন্ধে সারা বাড়ি যেন ম ম করতে থাকে। তারা নিজেরাও তাদের বানানো পকোড়া হাতের সামনে দেখে লোভ সামলাতে পারে না, তাই তারা একের পর এক পকোড়া খেতেই থাকে। এরই মধ্যে অরুণ, বরুণ এবং কিরণ 3 জনেই বাড়ি ফিরে আসে। এত সুন্দর গন্ধ কিসের বেরোচ্ছে মা? তুমি আমাদের বউদের কিছু বানাতে দিয়েছো নাকি? খাবারের গন্ধেই তো আমাদের খিদে পেয়ে গেল। হাত মুখটা ধুয়ে এসে বসি, তারপর আরাম করে সবাই মিলে একসাথে খাবো। গন্ধ তো ভালোই বেরোচ্ছে, কিন্তু রান্না করা খাবারগুলো রান্নাঘর থেকে খাবারের টেবিল পর্যন্ত আসবে তো? না, মানে কয়েকদিন ধরে এদের খাওয়ার যে ধরন দেখছি, তাতে তো আমার বেশ সন্দেহই হচ্ছে। দেখ, আবার রান্না করতে করতে হাফ রান্না নিজেরাই না খেয়ে সাফ করে দেয়। আমি জানি ওরা একটু খেতে ভালোবাসে, কিন্তু তাই বলে তুই এরকম ভাবে ওদের বলিস না, ওরা শুনলে কষ্ট পাবে। চল চল, আমরা হাত মুখ ধুয়ে এসে টেবিলে বসি। এই বলে তারা 3 ভাই সেখান থেকে চলে যায় এবং হাত মুখ ধুয়ে আবার খাবার টেবিলে এসে বসে। সবাই সেখানে বসে 3 বৌমার জন্য অপেক্ষা করতে থাকলেও তারা সেখানে আসছে না দেখে বাকিরা খুবই বিরক্ত হয়। বেশ কয়েকবার ডাকার পরে তিতাস, মল্লিকা এবং সুকন্যা 3 জনেই একটি প্লেটে করে কয়েকটা চায়ের কাপ নিয়ে টেবিলে রেখে দেয়। একই 3 জনে মিলে খালি হাতে চলে এলে, শুধু কতগুলো চায়ের কাপ নিয়ে? পকোড়াগুলো নিয়ে এসো। ছেলেগুলো কখন থেকে বসে আছে, আর তোমাদের তো কখন বানাতে বলেছি। এতক্ষণ সময় লাগে বুঝি? যাও তাড়াতাড়ি নিয়ে এসো। না মা, আসলে বলছিলাম কি। আরে বাবা, আমতা আমতা না করে বলো না কি হয়েছে। অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে শুধু একটা চা আর পকোড়া খাওয়া বলে কখন থেকে বসে আছি, আর তোমরা শুধুমাত্র চা নিয়ে এসে এখানে দাঁড়িয়ে আমতা আমতা করছো কেন? আমি বলছি তাদের কি হয়েছে, ওরা পকোড়া বানাতে বানাতেই সব খেয়ে নিয়েছে। এখন ওদের কাছে আর কিছুই নেই, আর আমরা এতবার ডাকার কারণে ওরা নতুন করে বানিয়েও আনতে পারিনি। কি মল্লিকা, তাই তো? আমি ঠিক বলেছি তো? বরুণের কথা শুনে 3 বৌমা খুবই লজ্জায় পড়ে যায়। এভাবেই দিন কাটতে থাকে। তাদেরকে কিছু রান্না করতে দিলেও গীতা দেবী সারাক্ষণ রান্নাঘরে তাদের সামনে দাঁড়িয়ে থাকে, যাতে তারা খাবার বানাতে বানাতে খেয়ে না ফেলে। আর কখনো কখনো বাড়িতে ভালো কিছু রান্না হলে বা ফ্রিজে ভালো কোনো খাবার থাকলে ফ্রিজে তালা দিয়ে রাখত। একদিন তাদের বাড়িতে বেশ কিছু আত্মীয় ঘুরতে আসে। গীতা দেবী এবং তার 3 বৌমা মিলে তাদের জন্য নানান রকমের খাবার রান্না করে। গীতা দেবী রান্নাঘরে উপস্থিত থাকায় তিতাস, মল্লিকা এবং সুকন্যা নিজেদের রান্না করা খাবার 1 চামচও খেয়ে দেখতে পারে না। কিছুক্ষণ পর তারা অতিথিদের খাবার পরিবেশন করে দেয় এবং তারপর থেকেই তারা খাবার থেকে চোখ সরাতে পারে না। ওই বাটার চিকেনটা আমি বানিয়েছি, আমার বিশ্বাসই হচ্ছে না। কি সুন্দর দেখতে, তার উপরে আবার ক্রিম দিয়ে আমি কত সুন্দর করে ডিজাইন করেছি। এত কষ্ট করে খেটে ঘাম ঝরিয়ে বানালাম, আর আমাকেই নাকি একটুও খেতে দিচ্ছে না। দূর দূর,
এভাবে দাঁড়িয়ে থেকে এতক্ষণ শুধু খাবার দেখতে ভালো লাগে? এই দিদি, তুমি কি বলছো? সব শুনতে পাওয়া যাচ্ছে তো। এত জোরে জোরে অতিথিদের সামনে কেউ কথা বলে, তাও আবার এসব কথা? তুমি নিজের বাটার চিকেন নিয়ে ভাবছো? আমার বানানো পনির পাসান্দাটা দেখো একবার, মনে হচ্ছে সব কটা নিয়ে এক্ষুনি খেয়ে ফেলি। আমারও খুব খেতে লোভ হচ্ছে গো দিদি। আমরাই বানালাম, আমরাই পরিবেশন করলাম, আবার যতক্ষণ না এদের খাওয়া হচ্ছে ততক্ষণ আমাদের বসে থাকতে হবে। কি অদ্ভুত! কিছু একটা ব্যবস্থা করতেই হবে, না হলে আর হচ্ছে না। তাদের সব কথা গীতা দেবী এবং তার আত্মীয়দের কানে গেলেও কেউ তিন বৌমাকে কিছু বলে না। গীতা দেবী মনে মনে রাগে ফুঁসতে থাকে। এ কি বৌমারা, তোমরা ওদিকে দাঁড়িয়ে আছো কেন? তোমরা এত কষ্ট করে রান্না করেছো, তোমাদের যেটা মন চাই তোমরা এখান থেকে খেতে পারো, লজ্জা পাওয়ার কিছু নেই। আমি অরুণ বরুণদের মামা, মানে আমি তোমাদেরও তো মামা। না না দাদা, ওদেরও তো খিদে পায়নি। আমরা তো এই সময় কেউ খাই না, আমরা ঠিক সময় মতো খেয়ে নেব। তোমাকে আগে খেতে দেওয়া হচ্ছে, তুমি খাও শান্তি করে। আপনি কেন মামা বাবুর সঙ্গে আমাদের নামে মিথ্যা কথা বলছেন? আমরা তো প্রত্যেকদিন এর আগেও খেয়ে নিই। আজকে আপনি আমাদের দিয়ে রান্না করিয়েছেন বলে আমাদের খেতে দেরি হয়ে গেছে। সত্যিই খুব খিদে পেয়েছে। আপনারা তো খাবার টেবিলে বসে শুধু গল্পই করে যাচ্ছেন, খাবারগুলো তো পড়ে পড়ে ঠান্ডা হচ্ছে। তার চেয়ে বরং আমরা সবাই একসঙ্গে খেতে বসে পড়ি। তুই এই বাচ্চা মেয়েগুলোর সাথে এমন করছিস কেন বোন? ওরা এত কষ্ট করে রান্না করেছে, আর আমাদের সাথেই খেতে বসে যাক না, কি অসুবিধা আছে? বিক্রম বাবুকে গীতা দেবী কিছু বলার আগেই তিতাস, মল্লিকা এবং সুকন্যা তিনজনেই খাবার টেবিলে বসে পড়ে এবং নিজেরাই নিজেদের খাবার বেড়ে একটার পর একটা খাওয়া শুরু করে দেয়। তাদের খাওয়া দেখে বিক্রম বাবু খুবই অবাক হয়ে যায়। তিন বৌমা মুহূর্তের মধ্যেই নিজেদের খাওয়া শেষ করে ফেলে। বিক্রম বাবু আর গীতা দেবী খাবারের দিকে হা করে তাকিয়ে থাকে। মামা বাবু, আমি শুনেছিলাম আপনার কোলেস্টেরলের প্রবলেম আছে। যদি সত্যিই থেকে থাকে তাহলে আমি বলবো আপনি ওই বাটার চিকেনটা প্লিজ খাবেন না। ওটাতে অনেক তেল মশলা দিয়ে বানানো। আমি চাই না আমার বানানো খাবার খেয়ে আপনার শরীর খারাপ করুক। আর আপনি না খেলে শুধু শুধু ওটা ফেলে দিতে হবে কিংবা থেকে থেকে নষ্ট হয়ে যাবে। তার চেয়ে বরং আমাকে দিয়ে দিন। নিজের বানানো খাবার নষ্ট হতে দেখতে খুব গায়ে লাগে। আর ওই যে পনির পাসান্দাটা আছে না, ওটা আমি বানিয়েছি। আমাকে তো মা আগে বলেনি যে আপনার কোলেস্টেরল আছে, সেই কারণে আমি একেবারে ছাকা তেলে ওগুলো ভেজেছি। এরকম তেলওয়ালা খাবার আপনার মনে হয় না খাওয়া ঠিক হবে। আমি এগুলো নিয়ে নিচ্ছি, বুঝলেন? ছোট বৌমা, তুমিও কি তোমার বানানো খাবারগুলো অনেক তেল দিয়ে বানিয়েছো? তাহলে তুমি আমারগুলো নিয়ে নিতে পারো। সত্যিই তো আমার নিজের স্বাস্থ্যের কথা ভাবা উচিত ছিল। তেল মশলাওয়ালা খাবার এই বয়সে খাওয়া ঠিক নয়। বিক্রম বাবুর কথায় সত্যিই গীতা দেবী খুবই লজ্জিত বোধ করে এবং সে তার বৌমাদের উপর খুবই রেগে যায়। সেদিন রাগ করে সে তার তিন বৌমাকে উপোস থাকার পরীক্ষার কথা বলে। গীতা দেবী এমনিতেই ফ্রিজে তালা লাগিয়ে রাখত, এখন সে রান্নাঘরেও তালা লাগিয়ে রাখে, যাতে 3 দিন তার বৌমারা চুরি করে কোনো খাবার খেতে না পারে। পরের দিন উপোস থেকে সারা বাড়ির কাজ করে 3 বৌমা খুবই ক্লান্ত হয়ে পড়ে। আমি আর পারছি না রে বোন, সারাদিন প্রচুর কাজ করেছি, এত কিছু রান্না করেছি, আর ওই বুড়ি রান্নাঘরে ফ্রিজে তালা দিয়ে নিজের ঘরে ঘুমাতে চলে গেল। ওনার খাবারও আমাকেই বেড়ে দিতে হলো। আমার কত লোভ হচ্ছিল জানিস তোরা? অনেক কষ্ট করে নিজেকে সামলে রেখেছি, কিন্তু আর পারছি না আমি। এবার একটা ব্যবস্থা করতেই হবে। চল বাইরে গিয়ে কিছু খেয়ে আসি। এই বলে তারা তাদের শাশুড়ি মায়ের দরজা বাইরে থেকে বন্ধ করে নিজেরা রেস্টুরেন্টে খেতে চলে যায়। সেখানে তারা অনেক অনেক রকমের খাবার অর্ডার করে। পিৎজা, পাস্তা, বার্গার, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চানা মশলা, বাটার নান, আরো কত কি। সবকিছু খেয়ে তাদের বেশ কয়েক হাজার টাকা বিল হয়ে যায়। রেস্টুরেন্ট থেকে তাদের কাছে টাকা চাইলে তারা আর দিতে পারে না। আমরা তো ভুলেই গিয়েছিলাম যে মা আমাদের টাকার ব্যাগগুলো নিয়ে নিয়েছে, যাতে আমরা বাইরে থেকে খাবার কিনে না খেতে পারি। এত বড় কথাটা ভুলে আমরা বাইরে বেরোলাম কি করে? আসলে এত খিদে পেয়েছিল আর কিছু মাথায় ছিল না। আপনি আমাদের একটু সাহায্য করুন, আমাদের একটু বাড়িতে যেতে দিন, আমরা টাকা নিয়ে এসেই আপনাকে দিয়ে দিচ্ছি। তোমরা কি আমাদেরকে বোকা পেয়েছো? তোমাদেরকে টাকা আনতে বাড়িতে যেতে দেবো, তারপর তোমরা আর ফিরে আসবে না, তাই তো? এসব চালাকি আগে অনেকবারই করেছো, এসব আর চলবে না। হয় এক্ষুনি তোমাদের খাবার বিল মিটিয়ে দাও, আর না হয় রান্নাঘরে গিয়ে সকাল থেকে পড়ে থাকা সমস্ত এঁটো বাসন মেজে দাও। যাও। কোনো উপায় না পেয়ে 3 বৌমা রেস্টুরেন্টের রান্নাঘরে এঁটো বাসন মাজতে চলে যায়। অন্যের এঁটো বাসন মাজতে একটুও ভালো লাগে না তাদের।
তারা রাগে অনুশোচনায় কাঁদতে থাকে। তখনই হোটেলের মালিক তাদের এসে বলে তাদের আর বাসন মাজতে হবে না, কারণ তাদের খাবারের বিল দেওয়া হয়ে গেছে। তিন বৌমা কিছুই বুঝতে পারে না। তারা সেখান থেকে বাইরে বেরিয়ে তাদের শাশুড়ি মাকে দেখতে পায়। আমি ঘুম থেকে উঠে দরজা বন্ধ পেয়ে বুঝতে পেরেছিলাম যে তোমরা বাইরে কোথাও এসেছো। তোমাদের বাইরে বেরোনো মানেই তো খেতে বেরোনো। তাই আমি জানালা দিয়ে বাইরে বেরিয়ে বাড়ির আশেপাশের রেস্টুরেন্টগুলো খুঁজতে খুঁজতে তোমাদের এখানে দেখতে পাই। তোমাদের এত খাওয়ার প্রতি লোভ, আজকে যদি আমি এখানে না আসতাম তাহলে কি হতো বলো তো? গীতা দেবীর কথায় তার তিন বৌমা খুবই লজ্জিত বোধ করে। তারা গীতা দেবীর কাছে ক্ষমা চায়। তারা তাদের শাশুড়ি মাকে কথা দেয় যে এবার থেকে তারা আর কখনো বেশি খাবারের প্রতি লোভ করবে না। গীতা দেবী তাদেরকে বাড়ি নিয়ে ফিরে আসে এবং তারা সবাই মিলে হাসি খুশি জীবনযাপন করতে থাকে।